বাবা, ও বাবা, তুমি কি করছো বাবা? তাই তো রে মা, জালটা ছিঁড়ে গেছে, তাই একটু বেঁধে নিচ্ছি। হায় হায়, বলো কি গো বাবা, এত বড় জাল ছিঁড়লে কি করে? আর বলিস না মা, কালকেই জালে বড় একটা রুই মাছ উঠেছিল। এমন লাফ দিল যে জালটাই ছিঁড়ে গেল। বাবা, ও বাবা, আমিও একদিন রুই মাছ খাবো। বলো না বাবা, কবে আনবে? রূপা আর তার বাবা করিম যখন উঠোনে বসে কথা বলছিল, তখনই রূপার মা সেলিনা সেখানে এসে বলল, জেগে জেগে স্বপ্ন দেখ রে মা, এই জীবনে তোর আর রুই মাছ খাওয়া হবে না। এসব কি বলছো গিন্নি? ঠিকই তো বলেছি, যার কপালে ঠিকমতো দুবেলা ভাত জোটে না, সে কিনা খাওয়াবে রুই মাছ। ওভাবে বলছো কেন মা? আমি যখন বলেছি বাবা ঠিক আমাকে রুই মাছ এনে খাওয়াবে। ও বাবা, বাবা বলো না, খাওয়াবে না? হ্যাঁ রে মা, অবশ্যই খাওয়াবো। হয়েছে, এখন এসো, বাপ মেয়েতে মিলে কাল রাতের পান্তাটুকু শেষ করো, যত সব আজুড়ে চিন্তা। এই কথা বলে সেলিনা রান্নাঘরে চলে গেল। কি গো করিম ভাই, আজ তোমার নদীতে আসতে এত দেরি হলো যে? আর বলো না ভাই, তোমার তো আর ঘর সংসার নেই, তাই সংসারের জ্বালাও বোঝো না। ঘর থেকে আসতে কত কিছু যে সহ্য করতে হয়। তা যা বলেছো ভাই, সেদিক থেকে আমি বেশ সুখেই আছি। তাই তো ভেবেছি এ জীবনে বিয়ে শাদী আর করব না। সে কি ভাই, অমন কথা মুখেও এনো না। যাকেও সব, আজ আবার বাড়িতে কি হলো গো? কি আর হবে, মেয়েটা বড় বায়না ধরেছে রুই মাছ খাবে। তা তো খুব ভালো কথা। রোজই তো জালে কত বড় বড় মাছ ওঠে, ওখান থেকে একটা রুই মাছ বাড়িতে নিয়ে যাও, এতে আবার বাবার কি আছে? না না ভাই, ও তুমি কি বলছো? অমন কাজ করা তো পাপ। মহাজন কত ভরসা করে আমাদেরকে মাছ ধরতে দিয়েছে, শেষে কিনা এত বড় সর্বনাশ করব? হাসালে গো করিম ভাই, আমরা মহাজনের কি সর্বনাশ করব? যা সর্বনাশ তো উনি আমাদের করেছে। দেখছো না আমরা কত দামি দামি মাছ তাকে ধরে দিচ্ছি, আর সে আমাদের নামমাত্র টাকা দিয়ে বিদায় করছে। সে তুমি যাই বলো ভাই, ও কাজ আমি করতে পারবো না। এ বুঝলে করিম ভাই, একদিন তোমার এই সততা তোমাকে ডোবাবে। এই দেখো, আমি ভালো কাজ করেছি, সব মাছ মহাজনকে না দিয়ে অর্ধেক মাছ বাজারে বেচে দিচ্ছি, এতে আমারও কিছু লাভ হচ্ছে। সজলের কথা শুনে করিম অবাক হয়ে বলল, সে কি গো ভাই, এ কাজ তোমার মোটেও ঠিক না। মহাজন কত ভরসা করে আমাদের জালটা কিনে দিয়েছে। আরে রাখো তোমার ভরসা, আমরা কত দামি দামি মাছ জালে তুলি বলো দেখি। আর যাও না, যাও তার কাছে একটা মাছ চাও, গিয়ে দেখবে কেমন কলা দেখিয়ে ফেরত পাঠায়। না না ভাই, মহাজন অত খারাপ না। সে সময় হলেই বোঝা যাবে। যাকে আমি আসি গো, আজ আর মাছ ধরতে ভালো লাগছে না। এই বলে সজল সেখান থেকে চলে যায়। ওদিকে করিমও মাছ ধরা শেষে মাছ নিয়ে বাজারের দিকে রওনা হয়। কিরে করিম, এত বেলা হলো যে তোর বাজারে আসতে? তা আজকাল বুঝি খুব ফাঁকি দিচ্ছিস? না না ওস্তাদ, ফাঁকি দেওয়ার মানুষ আমি নই। আসলে ভাবলাম আর কবার জাল ফেলে দেখি, যদি ভালো কোনো মাছ জোটে। তাই নাকি রে? বেশ ভালো কথা। দেখি আজ কি কি মাছ পেলি। মহাজন একথা বলেই মাছ দেখতে লাগলো, আর তখনই করিম বলল, হ্যাঁ ওস্তাদ, আজ বেশ ভালোই মাছ পেয়েছি। হ্যাঁ রে করিম, তাই তো দেখছি। এনে ধর আজকের টাকাটা। এ মানে ওস্তাদ, বলছিলাম আজ আপনার কাছে একটা আর্জি ছিল। সে কি রে করিম, তোর আবার কিসের আর্জি? দেখ বাপু, এখন ভরা মৌসুম, তোকে আমি ছুটি দিতে পারবো না।
না না ওস্তাদ, ছুটি চাইছি না। আসলে আজ তো জালে বেশ অনেকগুলো রুই মাছ উঠেছে। হ্যাঁ রে, খান বিশেক তো হবেই। আসলে ওস্তাদ, আজ নদীতে আসার সময় মেয়েটা বড় বায়না করছিল রুই মাছ খাবে বলে। তাই বলছিলাম যদি একটা রুই মাছ আমাকে দিতেন। করিমের কথা শুনেই মহাজন জোরে জোরে হাসতে শুরু করলো আর বলল, কি বললি? রুই মাছ? কপালে ভাত জোটে না আর তুই কিনা খাবি রুই মাছ? শোন রে করিম, গরিবের অত শখ ভালো না, এখনো সময় আছে, মেয়েটাকে বোঝা। এ আপনি কি বলছেন ওস্তাদ? ঠিকই বলেছি। আজকাল রুই মাছের দাম কত জানিস? যা যা তো সামনে থেকে, এখন আর জ্বালাস না। মহাজন এ কথা বলেই করিমকে তাড়িয়ে দিল আর করিমও মন খারাপ করে বাড়ির দিকে রওনা হলো। হায় রে বিধাতা, এই কি ছিল আমার কপালে? আমি এমনই এক অসহায় বাবা যে মেয়ের সামান্য ইচ্ছাটুকু পূরণ করতে পারলাম না। করিম কাঁদতে কাঁদতে বাড়ির দিকে হাঁটছিল। ওদিকে করিমের অপেক্ষায় থেকে রূপা তার মাকে বলল, বললাম তো বাবা ফিরলে তবেই আমি ভাত খাবো। লক্ষ্মী মা আমার, বায়না করিস না, তোর বাবার আসতে অনেক দেরি হবে মা, তুই ভাত খেয়ে নে। শোনো মা, তুমি সারাক্ষণ একই কথা বলো না তো। আমি তো জানি বাবা আজ বড় একটা রুই মাছ নিয়ে আসবে, সেটা ভেজে দিলে তবেই আমি ভাত খাবো। রূপা এ কথা বলা মাত্রই তার চোখ গিয়ে পড়ল তার বাবার দিকে। ওই তো বাবা এসেছে। বাবা, ও বাবা, তুমি রুই মাছ এনেছো বাবা? দেখো না, এতবার বলেও মেয়েটাকে কিছুতেই খাওয়াতে পারলাম না। এ কি গো, তোমার চোখে পানি কিসের? সেলিনার প্রশ্নের উত্তরে করিম কাঁদতে কাঁদতে বলল, তুমি ঠিকই বলেছ গিন্নি। আমি এক অসহায় বাবা, মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াবো সেটাও আমার কপালে নেই। বাবা, ও বাবা, তুমি কেঁদো না। আমি রুই মাছ খাবো না বাবা, তবু তুমি কেঁদো না। আমায় মাফ করে দে মা, আমি জেলে হয়েও তোকে একটা রুই মাছ খাওয়াতে পারলাম না। সে কি, তুমি কি পাগল হলে নাকি? মেয়েটা না হয় ছোট, কিন্তু তুমিও এমন পাগলামি করছো। এছাড়া কি বলবো বলো? হয়েছে, আর কাঁদতে হবে না। এবার হাত মুখ ধুয়ে খেতে এসো দেখি। বাপ আর মেয়ে ভাত খেয়ে আমায় উদ্ধার করো এবার। হ্যাঁ বাবা, চলো। আমি তোমাকে বলছি, আমি আর কখনো তোমার কাছে রুই মাছ খেতে চাইবো না বাবা। এই বলে রূপা তার বাবা মাকে নিয়ে ভেতরে চলে গেল। হ্যাঁ গো, এখনো ঘুমোচ্ছ না যে? ঘুম আসছে না গো গিন্নি, বারবার শুধু ওই একটা কথাই মাথায় আসছে, জেলে হয়েও মেয়েকে মাছ খাওয়াতে পারছি না। ওগো, তুমি এত ভেবো না তো। বিধাতা চাইলে একদিন দেখবে আমাদের সব স্বপ্ন পূরণ হবে, তখন আর আমাদের কোনো দুঃখ থাকবে না। কি জানি গিন্নি, বিধাতাই জানেন ওই দিনটা আমার জীবনে কবে আসবে। খুব তাড়াতাড়ি আসবে। আমি তো জানি তুমি কত ভালো মনের মানুষ। বিধাতা হয়তো তোমার পরীক্ষা নিচ্ছে। নাও, এবার ঘুমাও দেখি। এই বলে সেলিনা আর করিম ঘুমিয়ে পড়ল। পরদিন সকালেই করিম নদীতে জাল নিয়ে পৌঁছে গেল। শোনো ভাই, এখনো বলছি, আমি যেটা করছি তুমি সেটাই করো। দেখবে তখন আর মেয়ের ছোট ছোট ইচ্ছেগুলো অপূর্ণ থাকবে না। আর কতকাল গরিব হয়ে থাকবে বলো তো? না ভাই, আমি এতেই খুশি। বিধাতা চাইলে একদিন এমনিই স্বপ্ন পূরণ হবে, তাই বলে
নিজের সততা বিসর্জন দিয়ে মহাজনকে ঠকাতে পারবো না। তুমি আর তোমার সততা, দেখবো দেখবো কবে তোমার স্বপ্ন পূরণ হয়। তুমি থাকো বসে, আমি গেলাম। সজল চলে যেতেই করিম নদীতে জাল ফেলে বলতে লাগলো, আই বিধাতা, তুমিই দেখো আমি যেন আমার এই সততার পুরস্কার একদিন না একদিন অবশ্যই পাই। করিমের মাছ ধরা শেষে করিম বাজারের দিকে রওনা হলো। আয় রে করিম আয়, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আসলে কি বলতো, তুই হলো আমার লক্ষ্মী জেলে, সবার চেয়ে বেশি মাছ তো তোর জালেই ওঠে। এই নিন ওস্তাদ, আজকের সব মাছ এখানেই আছে। এ কি রে করিম, আজ হাড়ি কেমন হালকা হালকা মনে হচ্ছে। কালকের কথায় রাগ করে মাছ চুরি করিসনি তো? ছি ছি ওস্তাদ, এ আপনি কি বলছেন? করিমের কথায় মহাজন দাঁতে জিভ কেটে বলল, কিছু মনে করিস না বাপু, আমি একটু রসিকতা করছিলাম। আমি তো জানি তুই কত সৎ। এই নে বাপু, আজকের টাকা। বলছিলাম ওস্তাদ, আজকে যদি একটা মাছ দিতেন। এ বাবা, তুই আবার সেই একই কথা বলছিস। শোন বাপু, এই রুই মাছের বহু দাম, তোকে তো আর আমি এমনি দিতে পারি না। এর ন্যায্য দাম দিলে তবেই আমি তোকে দেব। কিন্তু ওস্তাদ, এই মাছ তো আমি নিজে হাতেই ধরেছি। তাতে কি হয়েছে বাপু, জালটা তো আমার, তাই টাকা দিলে তবেই তুমি মাছ পাবে। মহাজনের কথায় কষ্ট পেয়ে করিম তার হাতে থাকা টাকা মহাজনের দিকে এগিয়ে দিয়ে বলল, বেশ তো, তাহলে এই টাকাটা রাখুন, এর বদলে না হয় আমাকে একটা মাছ দিন। হাসালি রে করিম, ওই টাকায় বড় জোর 1 কেজি পুঁটি জুটবে কপালে। ওই টাকা দিয়ে রুই পাওয়া যায় না। এই ধর, তোকে আমি এই পুঁটিগুলো মাগনাই দিলাম। আসলে বাইরেটা শক্ত হলেও ভেতরটা আমার খুব নরম। তাই বলে রুইয়ের বদলে পুঁটি? কি বললি? না পোষালে দূর হয়ে যেত, যত সব উটকো ঝামেলা। কোথায় খুশিয়ে পুঁটি দিলাম, তাতে নাকি ওনার পোষাচ্ছে না। না না ওস্তাদ, দিন, ওই পুঁটিই দিন। এরপর পুঁটিগুলো হাড়িতে নিয়ে করিম মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিল। ঠিক তখনই আকাশ দিয়ে উড়ে যাওয়া এক পরীর করিমকে দেখে খুব মায়া হলো। তাই সে বলল, আহারে, জেলেটার মনে কত কষ্ট। রোজই দেখি একটা মাছের জন্য কতই না আর্জি করে, আর ওই বদমাশ মানুষটা ওকে মাছ না দিয়েই ফিরিয়ে দেয়। না না, যে করেই হোক ওর মনের আশা পূর্ণ করতেই হবে। এই বলে পরী এক বুড়িমার রূপ ধারণ করলো আর এক গাছের নিচে বসে কাঁদতে লাগলো। আরে, কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? আশেপাশে তো কাউকে দেখছি না। এই বলে করিম এদিক ওদিক তাকাতেই তার চোখ গিয়ে পড়ল বুড়িমার দিকে। এ কি বুড়িমা, কি হয়েছে আপনার? এভাবে কাঁদছেন কেন? আর বলো না বাবা, আমি বড় অসহায়। বহু দূর থেকে এসেছি। নিজের বলতে ঘরে একমাত্র এক নাতি আছে। ও ছাড়া এই দুনিয়ায় আমার নিজের বলতে কেউ নেই। তা না হয় বুঝলাম, কিন্তু আপনি এভাবে কাঁদছেন কেন? সবই আমার কপাল বাবা। নাতি ছেলেটা আজ বায়না ধরেছে মাছ দিয়ে ভাত খাবে। তুমি বলো বাবা, ভিক্ষে করে আমি মাছ কিনবো কোথা থেকে? তাই তো মনে দুঃখে এই গাছ তলায় বসে কাঁদছি। বুড়িমাকে দেখে করিমের খুব মায়া হলো। তাই সে বলল, কাঁদবেন না বুড়িমা, এই নিন, এখানে অনেকগুলো পুঁটি মাছ আছে, আপনি না হয় এগুলো নিয়ে যান। না না বাবা, তা কি করে হয়? তুমি কত শখ করে বাড়ির জন্য মাছ নিয়ে যাচ্ছ,
এসব আমি কেন নেব? না বাবা, এগুলো তুমি বাড়ি নিয়ে যাও। না বুড়িমা, ভাগ্যে থাকলে আমি কালকেও মাছ পাবো, এগুলো আপনি নিয়ে যান। সত্যি বাবা, তুমি অনেক ভালো। বিধাতা তোমার সব মনস্কামনা পূর্ণ করুক, তোমাকে এত ধন দিক যে তুমি যত ইচ্ছে মাছ কিনতে পারো। তবে বাবা, এতগুলো মাছ আমার লাগবে না, এই বাকিগুলো তুমি বাড়িতে নিয়ে যাও। আচ্ছা বুড়িমা, তাহলে এগুলো আপনি নিন। এই বলে করিম বুড়িমার হাঁড়িতে কিছু মাছ তুলে দিল, আর সাথে সাথে বুড়িমা উধাও হয়ে গেল। আরে, দেখতে দেখতে বুড়িমা কোথায় চলে গেল? যাকগে, অনেক বেলা হয়ে গেছে, আমি বরং বাড়ি যাই। এই বলে করিম হাঁটতে লাগলো, আর সাথে সাথে তার মাথায় থাকা মাছের হাঁড়ির চারপাশে রূপোলি আলো ঝলমল করে উঠল। বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, এসেছি। এই দেখ, তোর জন্য আজ কত পুঁটি মাছ নিয়ে এসেছি। পুঁটি মাছ? কই দেখি দেখি। রূপার কথা শুনে করিম যখনই হাঁড়িটা খুলল, সাথে সাথে অবাক হয়ে গেল। সে দেখল হাঁড়ি ভর্তি রূপোর মাছ। এ কি? এ এ আমি কি দেখছি? এ তো রূপোর মাছ। হ্যাঁ গো বাবা, তাই তো দেখছি। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি চমৎকার হয়েছে। রূপার চিৎকারে সেলিনা বাড়ির বাইরে এলো। কি হয়েছে? ডাকছিস কেন? আরে দেখোই না মা, কি হয়েছে। রূপার কথায় সেলিনা হাড়ির দিকে তাকাতেই সেও অবাক হয়ে গেল আর বলল, ওগো, এ আমি কি দেখছি? এ শুধু রূপোর মাছ? এত রূপোর মাছ তুমি কোথায় পেলে? বিশ্বাস করো গিন্নি, আমিও তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি ওই বুড়িমা কোনো সাধারণ মানুষ না? কোন বুড়িমা? তুমি কার কথা বলছো? সেলিনার প্রশ্নে করিম এক এক করে তাকে সব খুলে বলল। ওগো, আমি বলেছিলাম না, বিধাতা তোমার পরীক্ষা নিচ্ছে, আর আজ সেই পরীক্ষায় তুমি পাশ করেছো। তাই তো বুড়িমার ওছিলায় আজ তুমি এইসব পেয়েছো। এই সবই তোমার সততার পুরস্কার। তুমি ঠিক বলেছ গিন্নি, এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না। আর হ্যাঁ রে, এখন আমি নিজেই জাল কিনতে পারবো, আর সেই জাল দিয়ে মাছ ধরে আমি নিজেই মাছের ব্যবসা করব। তখন আমি রোজ তোকে রুই মাছ খাওয়াবো। সত্যি বাবা? হ্যাঁ রে মা, সত্যি। এই বলে করিম তার মেয়ে রূপাকে জড়িয়ে ধরল, আর এভাবেই পরীর দেওয়া রূপোর মাছ বিক্রি করে করিমের সব অভাব দূর হয়ে গেল, আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।